তারপরে আমরা এই যে প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারের শ্রেণী বিভাগ, আমরা এটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো এখন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আজকে একটু জাস্ট রিভাইজ দিচ্ছি। যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে এই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। এক। দুই হচ্ছে দ্রব্যগুলো অবশ্যই এখানে হোমোজেনাস বা সমজাতীয় হবে। তিন হচ্ছে নির্দিষ্ট দামে দ্রব্যটির ক্রয় বিক্রয় হবে। তারপরে যে কোনো ফার্ম, 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে কোনো ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান এই বাজারে অবাধে প্রবেশ করতে পারে, আবার বাজার থেকে বেরিয়েও যেতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা থাকবে, অর্থাৎ উপকরণগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারবে। 6 হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা সবারই পরিপূর্ণ ধারণা থাকবে বা জ্ঞান থাকবে, অর্থাৎ ক্রয় বিক্রয় সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তারপরে ক্রেতা এবং বিক্রেতার যে আচরণ সেটা অবশ্যই রেশনাল বা যুক্তিসঙ্গত হতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এরপরে আসো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলা হয়? যে যে বাজারে কিছু সংখ্যক বিক্রেতা থাকে এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়, তাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ হিসেবে আমরা এখানে কতগুলো বাজার দিয়েছি, যেমন একচেটিয়া বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, মনোশ্রেণী বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তারপরে আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ওভারঅল বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে এখানে ক্রেতা বিক্রেতাদের সংখ্যা থাকবে অল্প। হুম। তারপরে দ্রব্যের যে গুণগত মান বা কোয়ালিটি সেটা বিভিন্ন হতে পারে। দাম সম্পর্কে এখানে ক্রেতারা অবহিত নয়। দ্রব্যের দাম বিভিন্ন এককে বিভিন্ন হবে, অর্থাৎ এখানে দ্রব্যের দামের পার্থক্যটা পরিলক্ষিত হবে। তারপরে এই ক্ষেত্রে বিক্রেতা ইচ্ছা মতো দ্রব্যের দামটা নির্ধারণ করে থাকে। তারপরে এই বাজারে বিজ্ঞাপনের যে প্রভাব সেটা লক্ষ্য করা যায়। এই হচ্ছে আমাদের অনিখুঁত প্রতিযোগিতামূলক বাজার বা অপূর্ণ প্রতিযোগিতার যে বাজার সেটার বৈশিষ্ট্য। তো অপূর্ণ প্রতিযোগিতার বাজারের উদাহরণ হিসেবে আমরা প্রথমেই দিয়েছি একচেটিয়া বাজার বা হচ্ছে মনোপলি বাজার। এখন একচেটিয়া বাজার কাকে বলে? এখানে মনোপলি, মনো শব্দের অর্থ হচ্ছে এক এবং পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা, অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা উৎপাদনকারী থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোনো নিকট পরিবর্তক বা ক্লোজ সাবস্টিটিউট থাকে না, বরং অন্য কোনো উৎপাদনকারী বা বিক্রেতা বাজারে প্রবেশে সেখানে বাধা থাকে, সেই বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। তো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি, একটু এক মিনিট। একচেটিয়া বাজারের আহ বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে এই বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং একটি উৎপাদন প্রতিষ্ঠান সমগ্র যোগান, অর্থাৎ সেই যে একজন বিক্রেতা যে দ্রব্যটা উৎপাদন করবে সেই পণ্যের সমস্ত যোগান একটা মাত্র উৎপাদন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবে। তারপরে একচেটিয়া বাজারে উৎপাদিত দ্রব্যের কোনো নিকট পরিবর্তক বা ক্লোজ সাবস্টিটিউট নেই। তারপরে বিক্রেতা বা উৎপাদন প্রতিষ্ঠান এখানে দাম নির্ধারক হিসেবে কাজ করে বা প্রাইস মেকার হিসেবে কাজ করে। তারপরে এখানে নতুন উৎপাদন প্রতিষ্ঠানের যে প্রবেশাধিকার সেটা সুরক্ষিত থাকে, অর্থাৎ ইচ্ছা করলে কেউ এই বাজারে প্রবেশ করতে পারবে না, সেটা সেই প্রবেশাধিকারের ব্যাপারে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে। তারপরে এই বাজারে মোট আয় রেখা ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির এবং গড় আয় রেখা ও প্রান্তিক আয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এই জিনিসটা দেখো, এই যে যেটা বলা হচ্ছে যে মোট আয় রেখা, মোট আয় রেখা কি? ভূমি অক্ষের দিকে অবতল আকৃতি
এই যে মোট আয় রেখা বা টোটাল রেভিনিউ কার্ভ ভূমি অক্ষের দিকে অবতলাকৃতির এবং গড় আয় এবং প্রান্তিক আয় রেখা বাম থেকে ডান দিকে নির্মাণ। ঠিক আছে, এই গেল আমার একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসো আমাদের যে আরো কিছু বাজার রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য। এটার মধ্যে একটা হচ্ছে, মানে আমি ইম্পর্টেন্ট গুলো একটু বেশি করে বলছি, যে অলিগোপলি বাজার। তোমাদের 5 নম্বরের ছোট প্রশ্ন আসে না, সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে অলিগোপলি বাজার কাকে বলা হয় এবং অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য কি। যে বাজারে অল্প কিছু সংখ্যক বিক্রেতা থাকবে, তারা বিকল্প ব্যবহারযোগ্য কিন্তু পৃথকীকৃত দ্রব্য উৎপাদন করবে এবং বিক্রয় করবে, তাকে বলা হয় অলিগোপলি বাজার। এই বাজারে দাম পরিচালনা, উৎপাদন নির্ধারণ, বিজ্ঞাপন প্রচার এবং বিনিয়োগ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফার্মগুলোর মাঝে একটা আন্তঃনির্ভরশীলতা বা ইন্টারডিপেন্ডেন্স পরিলক্ষিত হয়। আমাদের এখনকার বিশ্বে যে ইস্পাত শিল্প রয়েছে, মোটর গাড়ি, ঔষধ বা বৈদ্যুতিক সরঞ্জাম এবং কম্পিউটার সহ যে বিভিন্ন শিল্প রয়েছে, সেগুলোর ক্ষেত্রে অলিগোপলি বাজারের উদাহরণ পরিলক্ষিত হয়। তো অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে অলিগোপলি বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো যে বাজারে দুইয়ের অধিক কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা বা ফার্ম থাকে। প্রত্যেকটি ফার্ম মোট উৎপাদনের একটা উল্লেখযোগ্য অংশ যোগান দেয় বলে প্রত্যেকটা ফার্ম দ্রব্যের যে মোট যোগান এবং দাম রয়েছে সেটাকে প্রভাবিত করতে পারে। তো এই বাজারে উৎপাদিত দ্রব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, সমজাতীয় হয়, আবার কখনো কখনো সেটা পৃথকও হতে পারে। তো এই বাজারে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকায় প্রত্যেক বিক্রেতা নিজ নিজ উৎপাদন এবং দাম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের আগে অন্য ফার্ম কি প্রতিক্রিয়া করবে সেই দামটা বাড়ানোর ফলে বা কমানোর ফলে, সেইটা দেখেই কিন্তু ফার্ম দাম নির্ধারণ করে। অর্থাৎ এক্ষেত্রে ফার্ম পুরোপুরি স্বাধীন বা স্বতন্ত্র যে দাম নীতি সেটা গ্রহণ করতে পারে না। তারপরে অলিগোপলি বাজারের যে বিক্রেতা রয়েছে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিরাজ করে। এক্ষেত্রে প্রত্যেক বিক্রেতাই নিজের ক্রেতাকে ধরে রাখতে এবং অন্যের ক্রেতা ছিনিয়ে নিতে সবসময় কি করে, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনে আশ্রয় নিয়েছে। তারপরে অলিগোপলি বাজারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এক্ষেত্রে চাহিদা রেখাটা অনিশ্চিত থাকে, যে একটা ফার্ম দাম কমালে প্রতিযোগী ফার্মগুলো দাম কমাবে নাকি স্থির রাখবে, সেটা নিশ্চিত করে বলা যায় না। এই জন্যই চাহিদা রেখাটা এখানে, চাহিদা রেখার যে প্রকৃতি সেটা নির্ধারণ করা এক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়ে। তারপর অলিগোপলি বাজারের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রাইস লিডারশিপ, অর্থাৎ দাম নেতৃত্ব। যে এক্ষেত্রে ফার্ম সমূহ নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়ানোর জন্য দাম নির্ধারণ এবং অন্যান্য বিষয়ে কি করে, গোপনে সমঝোতা করে, যার ফলে দাম নেতৃত্ব দেখা দেয়। তো দাম নেতৃত্ব অলিগোপলিতে একটা বৃহৎ এবং প্রাধান্য বিস্তারকারী ফার্ম যে দামে তার পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে, অন্য ফার্মগুলোকে তাকেই সেই প্রাইসকে মেনে নিতে হয়। তারপরে অলিগোপলি বাজারে ফার্মের যে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ রয়েছে সেটা কিন্তু সীমিত, ইচ্ছা করলেই কেউ এখানে অবাধে প্রবেশ করতে পারবে না। তারপরে অলিগোপলি বাজারে অনেক সময় ফার্মের স্বাধীন আচরণের পরিবর্তে সমষ্টিগত অর্থাৎ গোষ্ঠীগত যে আচরণ সেটা পরিলক্ষিত হয়, যে কয়েকটি ফার্ম দলীয় ভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে। তো এই দলীয় মনোভাব কি সমঝোতার ভিত্তিতে হতে পারে বা চুক্তির ভিত্তিতে হতে পারে। এই হচ্ছে আমার অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য। আচ্ছা, ডুওপলি বাজারটা কি? ডুওপলি বাজার হচ্ছে, ডুও মানে দুই, পলি মানে বিক্রেতা, অর্থাৎ যে বাজারে বিক্রেতা মাত্র দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য, সেই ধরনের বাজারকে বলা হয় ডুওপলি বাজার। তারপরে একচেটিয়া দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা বাইলেটারাল মনোপলি বাজার, সেটা কি? যে বাজারে ক্রেতা একজন এবং বিক্রেতা একজন, তাকে বলা হয় বাইল্যাটারাল মনোপলি বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। আচ্ছা, এরপরে আসো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা কি।
এটাও খুবই মানে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের ছোট প্রশ্নের জন্য। অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা কি? যে যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া দুই ধরনের বাজারের বৈশিষ্ট্যই পরিলক্ষিত হয়, সে ধরনের বাজারকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যে যে বাজারে বেশ কিছু সংখ্যক বিক্রেতা থাকবে, তবে অসংখ্য নয়, যে তারা এমন দ্রব্য উৎপাদন করবে যেগুলো সদৃশ্য কিন্তু সমজাতীয় না। তাছাড়া বিভিন্ন ফার্মের উৎপাদিত দ্রব্যগুলো একে অপরের ঘনিষ্ঠ বিকল্প হলেও ট্রেডমার্ক, লেবেল ও ব্র্যান্ড দ্বারা তারা পৃথকীকৃত, তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। যেমন বিভিন্ন ব্র্যান্ডের সাবান, টুথপেস্ট, তেল ইত্যাদির বাজারকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে বলা হচ্ছে যে এখানে অনেক উৎপাদনকারী ফার্ম থাকবে বা প্রতিষ্ঠান থাকবে, কিন্তু সেটার সংখ্যা আনলিমিটেড হবে না বা অসীম হবে না। তারপরে এই বাজারে উৎপাদিত পণ্য অনেকটা সদৃশ্য হলেও তাদেরকে কিন্তু এক একটার থেকে আরেকটা পৃথক করা সম্ভব। তো এক ফার্মের উৎপাদিত দ্রব্য অন্য ফার্মের উৎপাদিত দ্রব্যগুলোর ক্লোজ সাবস্টিটিউট হতে পারে, কিন্তু বিভিন্ন লেবেল বা ট্রেডমার্ক বা ব্র্যান্ড, নাম, রং, গন্ধ ইত্যাদি দ্বারা একটা আরেকটার থেকে পৃথকীকরণ করা হয়ে থাকে। তারপরে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজারে কোনো ফার্ম অবাধে প্রবেশ করতে পারে, আবার প্রয়োজনে সে শিল্প থেকে বেরিয়েও দিতে পারে। তারপরে ক্রেতা এবং বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে না। যে এই বাজারের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বিজ্ঞাপনের উপস্থিতি থাকে। যে প্রতিটা ফার্ম নিজেদের প্রোডাক্টের চাহিদা বাড়ানোর জন্য বিজ্ঞাপন প্রচার করে থাকে। তারপরে এই বাজারে প্রতিটি ফার্মের উৎপাদিত পণ্য অন্য ফার্মের উৎপাদিত পণ্যের চাইতে পৃথক বা আলাদা। তাই কোনো ফার্ম পণ্যের দাম কিছুটা বৃদ্ধি করলেও এর চাহিদা আহ শূন্য হয় না, আবার দাম যদি কমিয়েও দেয় তাহলে চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে না। তো এই ক্ষেত্রে এই ধরনের ফার্মের চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। তো বাজারের মোট চাহিদার একটা ক্ষুদ্র অংশ এক একটি ফার্ম উৎপাদন করে, ফলে কোনো ফার্মের পক্ষে বাজারের উপরে পূর্ণ যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করা সম্ভবপর হয় না। তারপরে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা দ্রব্যের গুণগত এবং পরিমাণগত যে পরিবর্তন সেটা ঘটিয়ে দামের উপরে তাদের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এই বাজারে কোনো একটি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও দীর্ঘকালে সেই বাজার কিন্তু স্বাভাবিক মুনাফা অর্জন করে। তো এই গেল হচ্ছে আমাদের বাজারের যে শ্রেণী বিভাগের। আমরা আগের গুলো তো আগেই বলেছি, আজকে আরেকটু ডিটেলস বললাম যে প্রতিযোগিতার ভিত্তিতে আমাদের যে বাজারের শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি দেখেছিলাম? আমাদের টোটাল রেভিনিউ কার্ভটা এরকম বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, আর অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ কার্ভটা ভূমি অক্ষের সমান্তরাল। আর অন্যদিকে আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি দেখেছি তার উদাহরণ হিসেবে আমরা মনোপলি বাজারের কথা বলেছিলাম। যে মনোপলি বাজারে আমার গড় আয় এবং প্রান্তিক আয়টা কি বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং টোটাল রেভিনিউ কার্ভটা কি ভূমি অক্ষের দিকে অবতল আকৃতি। আচ্ছা, এইবার আসো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ফার্মের ভারসাম্য অর্জনের জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে প্রান্তিক আয় এবং হচ্ছে প্রান্তিক ব্যয় পদ্ধতি। তো আমরা একটা একটা করে আলোচনা করব যে মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতির মাধ্যমে কিভাবে ফার্মের ভারসাম্য অর্জনের শর্তগুলো পালিত হয়। আর একটা হচ্ছে
যে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় পদ্ধতিতে কিভাবে ফার্মের ভারসাম্য অর্জনের শর্তগুলো পালিত হয়। তো আমরা এখানে আরেকটা জিনিস একটু জেনে নিই, যে আমরা যে বারবার ফার্ম বলছি, শিল্প বলছি, আসলে কোনটা কি, দুটোর মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে। যে প্রথমে আমরা জানি যে শিল্পটা কি, বা আহ, শিল্প না, প্রথমে আগে আমরা জানি যে ফার্মটা কি। যে ফার্ম বলতে সাধারণত কোনো দ্রব্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বোঝায়। হ্যাঁ, এখন ফার্ম উৎপাদন কাজ পরিচালনা করার জন্য কি করে? উৎপাদনের উপকরণ ক্রয় করে, তাই না? উৎপাদনের উপকরণ কিনে এবং এক বা একাধিক উৎপাদনের জন্য প্লান্ট ব্যবহার করে। কাজেই ফার্ম বলতে এমন একটা প্রতিষ্ঠানকে বোঝায় যারা কি করে, প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে এক বা একাধিক প্লান্টের মাধ্যমে উৎপাদন করে এবং উৎপাদিত দ্রব্য বিক্রয়ের ব্যবস্থা করে। ঠিক আছে, এই হচ্ছে ফার্ম। যে ফার্ম মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে ফার্ম উৎপাদনের উপকরণ সংগ্রহ করে, উৎপাদন কার্যক্রম পরিচালনা করে এবং উৎপাদিত দ্রব্য বিক্রয়ের ব্যবস্থা করে। ফার্ম হচ্ছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান যার উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা বা সর্বোচ্চ মুনাফা অর্জন করা। আর অন্যদিকে শিল্পটা কি? শিল্প হচ্ছে একটি পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান রয়েছে তাদের সবগুলোর সমষ্টি হলো শিল্প। অর্থাৎ একই ধরনের ফার্ম সমূহের সমন্বয়ে গঠিত হয় শিল্প। ঠিক আছে, যেমন আমরা আমাদের দেশে ধরো যে বিভিন্ন জুট মিল থাকতে পারে, তাই না? এই যে এক একটা জুট মিল হচ্ছে এক একটা ফার্ম। আবার এই সবগুলো জুট মিল মিলে হয়ে যাচ্ছে একটা পাট শিল্প। তো ফার্ম এবং শিল্পের আমরা যদি পার্থক্যগুলো বলি, তাহলে দেখো যে সংজ্ঞার দিক থেকে কিরকম পার্থক্য রয়েছে। যে ফার্মটা কি, আমরা যদি সংজ্ঞার দিক থেকে বলি, যে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে, উৎপাদনের উপকরণগুলো ক্রয় করে, তারপরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে এবং এক বা একাধিক প্লান্টের মাধ্যমে সে দ্রব্য উৎপাদন করে এবং বিক্রয় করে, তাকে বলা হয় ফার্ম। আর একই পণ্য অন্যদিকে শিল্পটা কি, যে একই পণ্য উৎপাদনকারী সবগুলো ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। ফার্ম কিন্তু শিল্পের তুলনায় একটা ক্ষুদ্রতর ধারণা, অন্যদিকে শিল্প ফার্মের তুলনায় একটি বৃহত্তর ধারণা। যে ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের উপরে নির্ভর করে না, কিন্তু শিল্পের ভারসাম্যের আহ, যে শর্ত সেটা কিন্তু ফার্মের উপরে নির্ভর করে। তারপরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম এবং শিল্পের মাঝে পার্থক্য বিদ্যমান, কিন্তু একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মাঝে তেমন কোনো পার্থক্য নেই। তারপরে যে একটি ফার্ম তার উৎপাদিত পণ্য দিয়ে বাজার দাম কিন্তু প্রভাবিত করতে পারে না। একটি শিল্প বাজারে কম বা বেশি পণ্য সরবরাহ করে বাজার দামকে প্রভাবিত করতে পারে। যে ফার্ম মূলত শিল্পের একটা অংশ, অন্যদিকে শিল্প হচ্ছে অনেকগুলো ফার্মের একটা কম্বিনেশন। এই হচ্ছে আমার ফার্ম এবং শিল্পের মাঝে বেসিক পার্থক্য। তো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক এখন যে কোনো বাজারে ফার্মের উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা। তো একটা ফার্ম সেই উৎপাদন স্তরে ভারসাম্যে পৌঁছাবে যেখানে তার মুনাফাটা সর্বোচ্চ হবে বা প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। এখন ফার্মের ভারসাম্য বলতে ফার্মের উৎপাদনের এমন একটা স্থিতিশীল অবস্থাকে বোঝায় যে অবস্থায় পৌঁছালে ফার্ম আর উৎপাদন বাড়াতে বা কমাতে চায় না। তো এই অবস্থায় ফার্ম সর্বাধিক মুনাফা অর্জন করে। তো ফার্মের যে মুনাফা সর্বোচ্চকরণ অর্থাৎ ভারসাম্য অর্জনের যে বিষয়টি, সেটা দুটো দুটো পদ্ধতিতে কিন্তু বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতি, আর একটা হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি। আমাদের এখানে যে চিত্রটা আমরা দেখিয়েছি, এটা হচ্ছে মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতির মাধ্যমে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ বা ভারসাম্য অর্জনের একটা পদ্ধতি। তো মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতির ক্ষেত্রে আমার ভারসাম্য অর্জন করতে হলে আমার দুটো শর্ত পালিত হতে হয়। তো কোনো ফার্ম উৎপাদিত পণ্য বিক্রয় করে মোট যে পরিমাণ অর্থ লাভ করে তাকে বলা হয় মোট আয়। আমরা পদ্ধতিটার কথা কি বলেছি?
মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতি। তাহলে মোট আয় কাকে বলা হয়? কোন ফার্ম উৎপাদিত দ্রব্য বিক্রয় করে যে পরিমাণ অর্থ লাভ করে তাকে বলা হয় মোট আয়। অন্যদিকে ওই দ্রব্য উৎপাদনের জন্য মোট যে পরিমাণ অর্থ ব্যয় হয় তাকে বলা হয় মোট ব্যয়। তো উৎপাদনের যে পর্যায়ে মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্য বেশি হয় সেই পর্যায়ে কোনো ফার্ম ভারসাম্যে উপনীত হয় এবং ফার্মের মুনাফা সর্বোচ্চ হয়। তো এই ক্ষেত্রে আহ ভারসাম্য অর্জনের জন্য বা মুনাফা সর্বোচ্চকরণের জন্য আমরা বলেছি যে দুটো শর্ত পালন করতে হয়। একটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত, আরটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। তো প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্তটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে মোট আয় রেখা মোট ব্যয় রেখার উপরে অবস্থান করবে, অর্থাৎ টিআর বা টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দ্যান টোটাল কস্ট বা টিসি হবে। তারপরে দুই হচ্ছে পর্যাপ্ত শর্ত, যে যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্য সর্বাধিক হবে সেই বিন্দুতে মুনাফা সর্বোচ্চ হবে। তাহলে মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতিতে যদি ফার্মের ভারসাম্য আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের এখানে দুটো শর্ত পালন করতে হবে। একটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আর একটাকে বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? যে মোট আয় রেখা মোট ব্যয় রেখার উপরে অবস্থান করবে, অর্থাৎ টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দ্যান টোটাল কস্ট হবে। আর একটা কি পর্যাপ্ত শর্তটা কি? যে যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্য সর্বাধিক হবে সেই বিন্দুতে মুনাফাটা সর্বোচ্চ হবে। তো আমরা এই বিষয়টা একটু চিত্রের মাধ্যমে খেয়াল করি। যে চিত্রের আমাদের উপরের অংশে কি দেখানো হচ্ছে? যে উপরের অংশে যে ও এক্স অক্ষে কি দেখিয়েছে? ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ বা কিউ দেখানো হয়েছে, এবং ও ওয়াই অক্ষে টিআর এবং টিসি অর্থাৎ টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের পরিমাণটা দেখানো হয়েছে। তো আমরা এখানে চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা নিখুঁত প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য দেখাচ্ছি, এবং যেটা আমাদের মোট আয় এবং মোট ব্যয় পদ্ধতির সাহায্যে দেখাচ্ছি। তো চিত্রের নিচের অংশে ও এক্স অক্ষে দ্রব্যের যে পরিমাণ সেটা কিউ দ্বারা দেখানো হয়েছে, এবং আহ নিচের অংশের কথা বলছি যে কিউ দ্বারা দেখানো হয়েছে, এবং এখানে আমাদের উপরের অংশে কি দেখানো হয়েছে? প্রফিট বা মুনাফা দেখানো হয়েছে। তো চিত্র থেকে কি দেখা যাচ্ছে? যে যখন ফার্ম ও কি ওয়ান উৎপাদন স্তরে অবস্থান করে তখন কি হয়? আমার টোটাল কস্ট কার্ভটা টোটাল রেভিনিউ কার্ভের অবস্থান কিরকম হয়? যখন ও কি ওয়ান উৎপাদন স্তরে ফার্ম অবস্থান করে তখন টোটাল কস্ট কার্ভটা টোটাল রেভিনিউ কার্ভের উপরে অবস্থান করে। এখানে খেয়াল করে দেখো, টোটাল কস্ট কার্ভ হচ্ছে এটা, এটা টোটাল রেভিনিউ কার্ভের উপরে অবস্থান করছে। এরপরে যখন ও কিউ টু স্তরে ফার্ম অবস্থান করছে তখন কি হয়? টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভটা কিন্তু সমান হয়, কারণ হচ্ছে এখানে টিসি এবং টিআর কার্ভটা ছেদ করেছে। ওই ক্ষেত্রে কি হয়? ওই ক্ষেত্রে মুনাফার পরিমাণটা হয় হচ্ছে শূন্যের সমান, তাই না? এক্ষেত্রে দেখো আমার কিউ টুর আগে আমার মুনাফা কিন্তু নেগেটিভ ছিল, নিচের দিকে ছিল। এরপরে কিউ টু স্তরে যখন ফার্ম অবস্থান করলো অর্থাৎ টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভটা যখন ছেদ করলো তখন কিন্তু আমার মুনাফার পরিমাণটা শূন্য হয়ে গেল। তো এখানেও আমার টোটাল রেভিনিউ টোটাল কস্ট কার্ভ ছেদ করেছে। তারপরে এই যে এখানে ও কিউ ফোর যখন উৎপাদন স্তরে ফার্ম অবস্থান করছে ওই ক্ষেত্রে কি হচ্ছে? আমার টিআর সমান টিসি হচ্ছে, অর্থাৎ টোটাল রেভিনিউ কার্ভ এবং টোটাল কস্ট কার্ভটা ছেদ করেছে, ওই ক্ষেত্রেও কিন্তু আমার মুনাফার পরিমাণটা শূন্য হয়েছে। শুধুমাত্র কিউ টু এবং কিউ ফোর উৎপাদন স্তরে মুনাফার পরিমাণ কিন্তু পজিটিভ। এই যে দেখো, যখন ফার্ম কিউ টু স্তরে অবস্থান করছে এবং কিউ ফোর স্তরে অবস্থান করছে, এই দুই স্তরে যখন অবস্থান করছে বা দুই স্তরের মাঝামাঝি যখন অবস্থান করছে তখন কিন্তু ফার্মের যে মুনাফার পরিমাণ সেটা কিন্তু পজিটিভ। এর মধ্যে যখন ও কিউ থ্রি উৎপাদন স্তরে ফার্ম অবস্থান করছে তখন কিন্তু
ফার্মের মুনাফার পরিমাণ সর্বোচ্চ করার যে শর্ত সেটা কিন্তু পালিত হচ্ছে। অর্থাৎ এই স্তরে যে আমার কিন্তু টোটাল রেভিনিউটা টোটাল কস্টের চেয়ে বেশি, কারণ হচ্ছে এখানে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের যে পার্থক্য সেটা দ্বারা কিন্তু ফার্মের যে মুনাফার পরিমাণ সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি। এই লেভেলে যে দেখো, ওই লেভেলে যে আমার কিন্তু টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের যে পার্থক্য সেটা কিন্তু অনেক বেশি পার্থক্য, অর্থাৎ সর্বাধিক পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করছি। সুতরাং Q3 উৎপাদন স্তরই হলো মুনাফা সর্বোচ্চকারী উৎপাদন স্তর, এবং এক্ষেত্রে ফার্মের ভারসাম্য অর্জিত হয়। কারণ হচ্ছে আমার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট বা মোট আয় মোট ব্যয় পদ্ধতিতে আমার ফার্মের ভারসাম্য অর্জনের জন্য বা সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য দুটো শর্ত পালন করতে হয়। একটা হচ্ছে টিআর ইজ গ্রেটার দ্যান টিসি হবে, অর্থাৎ টোটাল রেভিনিউ কার্ভটা টোটাল কস্ট কার্ভের উপরে অবস্থান করবে, এবং টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের গ্যাপ যেখানে সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু হবে, বা সেই বিন্দুতে ফার্ম সর্বোচ্চ মুনাফাটা অর্জন করবে। তো আমাদের এখানে দেখো, চিত্রের প্রথম অংশ থেকে আমরা যদি দেখি, ফার্ম যখন প্রথমে Q1 স্তর, একটু খেয়াল করো তোমরা, চিত্রটা ভালো করে খেয়াল করো যে আমাদের চিত্রের উপরের অংশে কি দেখানো হয়েছে। উপরের অংশে হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে উৎপাদনের পরিমাণ বা দ্রব্য উৎপাদনের পরিমাণ যেটা কিউ দ্বারা নির্দেশিত সেটা দেখানো হয়েছে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ বা হচ্ছে মোটা এবং মোট ব্যয়ের পরিমাণ দেখানো হচ্ছে। চিত্রের এখানে কিন্তু দুটো অংশ, নিচের অংশে কি দেখানো হচ্ছে, নিচের অংশে একইভাবে হরিজন্টাল অ্যাক্সিসে বা ভূমি অক্ষে দ্রব্য উৎপাদনের পরিমাণ যেটা কিউ দ্বারা দেখানো হয়েছে, এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে মুনাফার পরিমাণটা এখানে দেখানো হয়েছে। এখন ইনিশিয়ালি আমাদের মোট আয় মোট ব্যয় পদ্ধতিতে ভারসাম্য অর্জনের জন্য আমরা জেনেছি যে এখানে দুটো শর্ত অবশ্যই পালন করতে হবে। সেটার একটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় শর্ত এবং একটাকে বলা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো প্রয়োজনীয় শর্তটা কি, প্রয়োজনীয় শর্ত অনুযায়ী আমার মোট আয় রেখাটা মোট ব্যয় রেখার উপরে অবস্থান করবে, অর্থাৎ টিআর ইজ গ্রেটার দ্যান টিসি হতে হবে। আর পর্যাপ্ত শর্তটা কি, যে যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে পার্থক্য সর্বাধিক হবে সেই বিন্দুতে মুনাফা সর্বোচ্চ হবে। তো ফার্ম যখন Q1 উৎপাদন স্তরে অবস্থান করছে তখন আমরা কি দেখছি, তখন আমাদের টোটাল কস্ট কার্ভটা টোটাল রেভিনিউ কার্ভের উপরে অবস্থান করছে। তাহলে আমাদের যে শর্ত টিআর ইজ গ্রেটার দেন টিসি, সেটা কিন্তু এই Q1 উৎপাদন স্তরে যখন ফার্ম অবস্থান করছে সেখানে কিন্তু এই শর্তটা পালিত হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে ফার্ম Q1 থেকে যখন Q2 স্তরে পৌঁছালো তখন কি দেখা যাচ্ছে, এবং Q1 স্তরে আমরা মুনাফার অবস্থাটা দেখি, মুনাফা কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ বা হচ্ছে ঋণাত্মক। এরপরে ফার্ম যখন Q2 উৎপাদন স্তরে অবস্থান করলো তখন টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট কার্ভটা একটা আরেকটাকে ছেদ করেছে, এবং এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, মুনাফার পরিমাণটা শূন্য হয়ে গিয়েছে। Q2 স্তরের পরে আমার কি হচ্ছে, যখন Q2 স্তরে আমার টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ সমান হচ্ছে, একইভাবে Q4 স্তরে আমার টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউটা সমান হচ্ছে। এখন ফার্ম যখন Q2 থেকে Q4 স্তরে অবস্থান উৎপাদন স্তরে অবস্থান করে তখনই কিন্তু ফার্মের মুনাফাটা পজিটিভ হয়। এই যে দেখো, ফার্মের মুনাফাটা কিন্তু পজিটিভ বা ধনাত্মক হয়েছে। এখন ফার্ম যখন Q3 উৎপাদন স্তরে অবস্থান করছে ওই ক্ষেত্রে কি দেখছি আমরা, ওই ক্ষেত্রে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের যে গ্যাপ সেটা কিন্তু বেশি হচ্ছে, এবং টোটাল রেভিনিউটা কিন্তু টোটাল কস্টের চেয়ে বেশি হচ্ছে, কারণ টোটাল রেভিনিউ কার্ভটা টোটাল কস্ট কার্ভের উপরে অবস্থান করছে। তাহলে আমাদের মোটা এবং মোট ব্যয় পদ্ধতিতে আমরা যে দুটো শর্তের কথা বলেছি, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত অর্থাৎ, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, অর্থাৎ টোটাল রেভিনিউ গ্রেটার দেন টোটাল কস্ট, সেটা কিন্তু আমার এই Q3 উৎপাদন স্তরে পালিত হচ্ছে। আবার একইভাবে যে আমার টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের যে গ্যাপ সেটা যে সর্বোচ্চ হবে এবং সেই সর্বোচ্চ স্তরে মুনাফা সর্বোচ্চ হবে এবং তখনই মুনাফা সর্বোচ্চ হবে, সেটাও কিন্তু পালিত হয়েছে। কাজেই আমাদের ভারসাম্য অর্জনের জন্য মোট আয় মোট ব্যয় পদ্ধতিতে ফার্মের ভারসাম্য অর্জনের জন্য যে মুনাফার সর্বোচ্চকরণের জন্য যে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, দুটোই কিন্তু আমাদের এই Q3 উৎপাদন স্তরে পালিত হয়েছে। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি। তো কোনো ফার্মের
কোন ফার্মের সর্বোচ্চ মুনাফা অর্জনের বিষয়টি প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় রেখার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তো এটা মুনাফা নির্ধারণের একটা আধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত। তো প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় রেখার মাধ্যমে মুনাফা অর্জনেরও এক্ষেত্রে দুটো শর্ত আছে। তো আমরা আগে জানি যে প্রান্তিক আয় এবং যেহেতু আমরা বলছি এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি, তাহলে প্রান্তিক আয় কাকে বলে এবং প্রান্তিক ব্যয় কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই। যে প্রান্তিক আয় কাকে বলা হয়, যে অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ফলে মোট আয়ের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক আয়, এবং অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। তো প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় রেখার মাধ্যমে মুনাফা সর্বোচ্চকরণের যে শর্ত, সেটা একটা একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তো প্রয়োজনীয় শর্তটা কি, যে যে বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় রেখা পরস্পরকে ছেদ করে সেই বিন্দুতে মুনাফা সর্বোচ্চকরণের প্রাথমিক শর্ত পালিত হয়, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে এম আর সমান এম সি হবে, যা সর্বোচ্চ মুনাফা স্তর নির্দেশ করে। দুই নাম্বারটা কি, দুই নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত। সেই পর্যাপ্ত শর্তটা কি, যে ভারসাম্য বিন্দুতে বা সর্বোচ্চ মুনাফা স্তরে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। তো ভারসাম্য বিন্দুতে আমরা বলতে পারি এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হবে, অর্থাৎ এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল হবে। তো আমরা চিত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের যে ভারসাম্য মোটা এবং মোট ব্যয় পদ্ধতিতে সেটা কিন্তু এখানে দেখিয়েছি। এখানে চিত্রে খেয়াল করো যে এখানে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ বা কিউ দেখানো হয়েছে, এবং ও ওয়াই অক্ষে কি দেখানো হয়েছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে গড় আয়, প্রান্তিক আয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। এখন এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ই বিন্দুটাতে দেখতে পাচ্ছি, এই ই বিন্দুটা ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে আমাদের প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী যে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত সেটা দুটোই এখানে পালিত হচ্ছে। এখন এই ই বিন্দুতে আমাদের ভারসাম্য অর্জনের জন্য প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে এমসি সমান এমআর। ই বিন্দুতে এখানে দেখো এমআর কার্ভ হচ্ছে এটা, এমসি কার্ভ হচ্ছে এটা, এমসি এবং এমআর কার্ভ এই ই বিন্দুতে ছেদ করেছে। কাজেই আমাদের প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী আমার ভারসাম্য অর্জনের যে প্রথম শর্ত এমসি এমসি সমান এম আর, সেটা কিন্তু পালিত হয়েছে। দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল অপেক্ষা বেশি হবে, অর্থাৎ এমসি কার্ভটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এখন এই বিন্দুটার ক্ষেত্রে কি দেখো, এমসি কার্ভটা কি করেছে, এমসি কার্ভটা নিচের দিক থেকে ছেদ করে এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। আমাদের এটা হচ্ছে এমআর কার্ভ, এমসি কার্ভটা নিচের দিক থেকে এমআর কার্ভকে উপরের দিকে ছেদ করেছে। তাহলে আমার এই ই বিন্দুতে আমার প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী ভারসাম্য অর্জনের যে শর্ত সেটা কিন্তু পালিত হয়েছে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্ত কি, প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি সমান এমআর হবে, আর পর্যাপ্ত শর্ত কি, সেটা হচ্ছে এমআর রেখাকে এমসি রেখা নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করে উঠে যাবে। তো এই কারণে ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন এই ই বিন্দু অর্থাৎ এই ওকে স্তরে আমাদের যে ভারসাম্য সেটা অর্জিত হচ্ছে, এবং এখানে আমার ভারসাম্য দামটা কি, ভারসাম্য দাম হচ্ছে ওপি, এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ। এর কাজে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে মুনাফা কত হবে, সেটা হচ্ছে আমার রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার মুনাফা। এখন এক্ষেত্রে আমার টোটাল রেভিনিউ কত, টোটাল রেভিনিউ হবে হচ্ছে ও কিউ ইপি, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আর কস্ট কি, অ্যাভারেজ কস্ট কার্ভের নিচের অংশটুকু হচ্ছে আমার কস্ট, কস্ট কত হবে ও কিউ ডিএফ। তাহলে এই যে গ্যাপটা, এই যে আয়তক্ষেত্রটা, অর্থাৎ এফ ডি ইপি, এটাই হচ্ছে আমার মুনাফার পরিমাণ। তাহলে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পদ্ধতি অনুযায়ী আমরা যদি দেখি যে ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করবে, আমরা বলছি যে
কোনো ফার্মের সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য অর্থাৎ ভারসাম্য অর্জনের জন্য দুটো শর্ত পালন করতে হবে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? যে প্রয়োজনীয় শর্ত অনুযায়ী আমার এমসি এবং এমআরটা সমান হবে। আর পর্যাপ্ত শর্তটা কি? যে যে বিন্দুতে এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে, সেই ক্ষেত্রে ফার্মের ভারসাম্য অর্জিত হবে বা সর্বোচ্চ মুনাফা অর্জিত হবে। তা আমাদের ই বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি? ই বিন্দুতে দেখতে পাচ্ছি আমাদের এমআর কার্ভ হচ্ছে এটা, আর এমসি কার্ভ হচ্ছে এটা। আমার প্রথম শর্ত হচ্ছে এমসি কার্ভ এমআর কার্ভটাকে ছেদ করেছে কিনা, অর্থাৎ দুটো সমান হয়েছে কিনা। তো এই বিন্দুতে আমাদের এমসি কার্ভটা এমআর কার্ভকে ছেদ করেছে, অর্থাৎ এমসি সমান এমআর হয়েছে। তারপরে দ্বিতীয় শর্ত কি? যে এমসি কার্ভটা এমআর কার্ভকে নিচের দিক থেকে উপরের দিকে ছেদ করবে। তাহলে এমসি কার্ভটা নিচের দিক থেকে এমআর কার্ভকে উপরের দিকে ছেদ করছে এই ই বিন্দুতে। কাজেই ই বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। আমাদের প্রান্তিক এবং প্রান্তিক ব্যয় পদ্ধতিতে ফার্মের যে মুনাফা সর্বোচ্চকরণ সেই শর্ত অনুযায়ী, মুনাফা সর্বোচ্চকরণ যে শর্ত সেই অনুযায়ী কিন্তু আমার ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হচ্ছে। এখানে আমার ভারসাম্য দাম হচ্ছে ওপি এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ওকিউ। এখন কথা হচ্ছে যে ফার্মের যে মুনাফার পরিমাণ সেটা কত, সেটা কতটুকু সেটা নির্ধারণের জন্য আমাদের কি করতে হবে? আমাদের টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে মুনাফার পরিমাণ। এখন আমার টোটাল রেভিনিউ কত? আমাদের এই যে ও কিউ ইপি, এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। আর আমাদের টোটাল কস্ট কত? টোটাল কস্ট হবে হচ্ছে ও কিউ ডিএফ, এই অংশটুকু হচ্ছে টোটাল কস্ট। এখন টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টকে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই আয়তক্ষেত্রটুকু এফ ডি ইপি। কাজে এটা হচ্ছে আমার মুনাফার পরিমাণ। তার কাজে প্রান্তিক এবং প্রাথমিক ব্যয় পদ্ধতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের মুনাফার পরিমাণ হচ্ছে এইটা, এফডিইপি পরিমাণ। আর টোটাল রেভিনিউ টোটাল কাস্ট পদ্ধতিতে আমাদের মুনাফার পরিমাণ কতটুকু দেখেছি? এই যে টোটাল রেভিনিউ আর টোটাল কস্টের যে গ্যাপ, অর্থাৎ যখন গ্যাপ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ, সেই ক্ষেত্রে ফার্ম ভারসাম্য অর্জন করছে এবং এটাই হচ্ছে ওই ক্ষেত্রে ফার্ম কিন্তু সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি এলাস্টিসিটির একটা ম্যাথ দেখাতে চেয়েছিলাম, তাই না? তো এখানে আমরা একটা জিনিস দেখি, দেখো এখানে কি বলা হচ্ছে যে একটা এনভেলাপের প্রাইস, যে গতকাল একটা এনভেলাপের প্রাইস ছিল $3। ঠিক আছে? তো ওই দামে এক ব্যক্তি, যে জুলি নামের এক ব্যক্তি, সে কি করে? সে 10 বক্স যে ইনভেলাপ সেটা সে কিনতে চায়। যে এক এক বক্স ইনভেলাপের দাম ছিল $3 গতকাল, সেই দামে সে 10 বক্স ইনভেলাপ কিনতে রাজি ছিল। এখন কি হলো? যে ধরে নেওয়া হলো যে সেই ইনভেলাপের দামটা বেড়ে গিয়েছে। আগে ছিল $3, পরে কত হলো? পরে হলো $3.75। এখন সে যেহেতু দামটা বেড়ে গিয়েছে, আমাদের চাহিদা বৃদ্ধি অনুযায়ী দাম যেহেতু বেড়ে গিয়েছে, কাজে তার চাহিদার পরিমাণটা কমে যাবে। কাজেই আগে যেখানে তার চাহিদার পরিমাণ ছিল 10 বক্স, সেখানে সেটা চাহিদার পরিমাণ কমে হলো কত? 8। এখন কথা হচ্ছে যে এই যে আগে দাম ছিল $3, তখন তার চাহিদার পরিমাণ ছিল 10 বক্স। এরপরে যখন দামটা বেড়ে $3.75 হলো, ওই ক্ষেত্রে তার চাহিদার পরিমাণ হয়ে গেল 8 বক্স। তাহলে ওই ক্ষেত্রে তার যে ডিমান্ড কার্ভটা, অর্থাৎ আহ, তোমার যে বক্সের দাম বাড়ার সাথে তার যে চাহিদার পরিমাণের সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা কি বলবো যে তার চাহিদাটা কি ইলাস্টিক নাকি ইনএলাস্টিক, অর্থাৎ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সেই বিষয়টাকে আমরা কিন্তু আমাদের যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা আমরা শিখেছি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে যে এখানে ইলাস্টিসিটির পরিমাণটা কত। তো এখানে আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, যে দেখো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সেটা কত হবে? আমার আহ, যদি চাহিদার পরিমাণের কথা বলি, চাহিদার পরিমাণ আগে ছিল 10, পরে হয়েছে 8। তাহলে নিউ কোয়ান্টিটি মাইনাস ওল্ড কোয়ান্টিটি ডিভাইডেড বাই
কি ওল্ড কোয়ান্টিটি, তাই না? তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে -0.20, অর্থাৎ 20%। এরপরে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস যদি আমরা দিই, তাহলে আমাদের নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস, নিউ প্রাইস কত? 3.75 মাইনাস ওল্ড প্রাইস হচ্ছে 3, ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এটা কি যদি আমরা ক্যালকুলেট করি কত আসে? 0.25, অর্থাৎ 25%। তাহলে এলাস্টিসিটি যদি আমরা ক্যালকুলেট করি, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তাহলে আমার কোয়ান্টিটির চেঞ্জ কত? -20%, ডিভাইডেড বাই প্রাইসের চেঞ্জ কত? 25%। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসে? -0.8। যেহেতু আমরা এটা পার্সেন্টেজে বের করছি, এই জন্য আমরা নেগেটিভ সাইনটাকে অ্যাভয়েড করছি, আমরা লিখতে পারি এখানে 0.8। তাহলে 0.8 যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে 0.8 মানে হচ্ছে এটা লেস দ্যান 1। যখন ইলাস্টিসিটি একের কম হবে, তখন আমরা তাকে বলছি ইনএলাস্টিক বা অস্থিতিস্থাপক। যখন ইলাস্টিসিটি একের চেয়ে বেশি হবে, তখন আমরা সেটাকে বলছি ইলাস্টিক বা হচ্ছে স্থিতিস্থাপক। তো আমি তোমাদের একটা ম্যাথের কথা বলি, তোমরা এটা একটু নিজেরা সলভ করবা। তো আমি একটু বলছি, হ্যাঁ, তোমরা একটু লিখে নাও খাতায়। লিখে নাও যে কোন দ্রব্যের দাম আগে ছিল 10 টাকা, সেই ক্ষেত্রে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ ছিল 100 টাকা, 100 একক। কোন দ্রব্যের দাম যখন 10 টাকা, সে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ ছিল 100 কেজি, ধরো। ঠিক আছে? এখন চাহিদার পরিমাণ এবং দামের পরিবর্তন ঘটলো, অর্থাৎ আগে যেটা ছিল 10 টাকা, সেটার দাম পরিবর্তিত হয়ে হলো আট 8 টাকা হলো। ওই ক্ষেত্রে তার চাহিদার পরিমাণ হয়ে গেল 130 কেজি। তাহলে এইটা তোমরা গাণিতিক ভাবে সলভ করে আমাকে উত্তরটা বলবা যে এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। শুনতে পাচ্ছ সবাই? তোমরা ওটা কি আবার একটু বলেন। আবার একটু বলবো? আচ্ছা, আচ্ছা, এইভাবে করে তোমরা লেখো যে দাম, ধরো যে একটা টেবিল সাজাও, টেবিলে উপরের অংশে লেখো দাম আর চাহিদার পরিমাণ। দাম লিখো, আমি যেভাবে বোর্ডে তোমাদেরকে টেবিল লিখে দিই না, সেভাবে করে লেখো। উপরের অংশে লেখো দাম, আর আর পাশে লেখো চাহিদার পরিমাণ। দাম লেখো আগে ছিল 10, তারপরে হলো 8। আর চাহিদার পরিমাণ আগে ছিল 100, পরে হয়ে গেল 130। তাহলে এটা গাণিতিক ভাবে সলভ করে আমাকে বলতে হবে যে এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপক চাহিদা যেটা, এটা আমরা আরেকবার একটু মনে করার চেষ্টা করি। স্থিতিস্থাপক চাহিদা কাকে বলা হয়? যে যখন দামের শতকরা পরিবর্তনের হারের তুলনায় চাহিদার শতকরা পরিবর্তনের হার বেশি হয়, তখন তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। আর অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলা হয়? যে দামের শতকরা পরিবর্তনের হারের তুলনায় যখন চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনের হার কম হয়, তখন তাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। ঠিক আছে? তাহলে যখন নিউমেরিক্যাল ভ্যালুটা একের চাইতে কি হবে? কম হবে, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক। আবার যখন একের চাইতে বেশি হবে, সেটাকে বলি আমরা স্থিতিস্থাপক চাহিদা। তো এইভাবে করে আমি তো পয়েন্টটা দিয়েই দিলাম, তোমরা গাণিতিক ভাবে সলভ করে শুধু বলবা যে ভ্যালু যখন একের চাইতে কম আসবে, তখন আমরা সেটাকে বলবো অস্থিতিস্থাপক বা ইনএলাস্টিক। আর ভ্যালু গাণিত নিউমেরিক্যাল ভ্যালুটা যখন একের চাইতে বেশি আসবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে স্থিতিস্থাপক বা এলাস্টিক ডিমান্ড। ঠিক আছে?
শুনতে পাচ্ছ তো সবাই? জি ম্যাম। হ্যালো। আচ্ছা, তোমরা আমাকে একটু একটা ইনফরমেশন দাও তো, সেটা তো কালকে থেকে হচ্ছে, কালকে তো থেকে বিশ্ব ইজতেমা শুরু। হ্যাঁ, এখন হচ্ছে আহ এরকম হচ্ছে আগে ডিস্ট্রিক্ট ভাগ করা ছিল না, যে কালকে কি এরকম ঢাকা ডিস্ট্রিক্টের কিনা, কারণ অনেকেই হয়তো যাবে বিশ্ব ইজতেমায়। ওই ক্ষেত্রে আমাদের ক্লাসে কি কোনো হ্যাম্পার হবে কিনা? এটা এখনো নিউজ পাইনি ম্যাম, কোন এরকম কোনো সিস্টেম করে দিচ্ছে কিনা। হ্যাঁ, এখন যদি ক্লাসের হ্যাম্পার হয় তাহলে তো আমার তাহলে ফেস টু ফেস ক্লাস নিয়ে তো মনে হয় লাভ নাই, কারণ যদি খুবই অল্প আসে তাহলে আর কি লাভ। কালকে মনে হয় এমনিতেও কম আসবে অনেকে। আচ্ছা, তাহলে কি কালকের ক্লাসটা তোমরা অনলাইনে করবা? এখন কয়জন যে আছে এটা তো বলা মুশকিল ম্যাম। না মানে ঢাকার আঞ্চলিক যেই করতে হবে এমন না, অনলাইনে করলে ধরো যে আমি পরে কালকে রাত্রে নিলাম বা অন্যদিন নিলাম এরকম। এখন কালকের ব্যাপারটা আসলে বুঝতে পারতেছি না, বিশ্ব ইজতেমা তো। জি ম্যাম আচ্ছা, জি। তোমরা তো এমনিতেই আসবা মনে হয়, তাই না? আসবো, কেউ কেউ আসবে কেউ কেউ আসবে না, আমি যাবো। আচ্ছা, কেউ কেউ আসবে কেউ কেউ আসবে না, এই জন্য ভাই তুমি একটু একটু দেখো তো, একটু খোঁজ খবর নিয়ে, মানে যদি তোমাদের উপস্থিতির হার আসলেই অনেক কম হয় তাহলে জি আমি আর তাহলে ফেস টু ফেস ক্লাস আর নিব না। আর যদি জি ম্যাম, মানে তাহলে আমি মোটামুটি হয় ক্লাস শেষ করে সবসময়। আমি হ্যাঁ, ক্লাস বলো। শেষ করে সবাইকে বলতেছি, দেখি কে কে যায়। যদি বেশি কম হয়ে যায় তাহলে আপনাকে জানাচ্ছি আর কি এখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে জানাই, ঠিক আছে? কারণ জি ম্যাম। বেশি কম হইলে তো খালি খালি ফেস টু ফেস ক্লাস নিয়ে লাভ নেই। আমি তো চাই যত বেশি সংখ্যকের মাঝে ক্লাসটা পৌঁছে দেওয়া যায়। জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে তাহলে মানে কালকে ক্লাসটা ফেস টু ফেস ক্লাস হবে কিনা এটা হাই তোমাদেরকে জানাই দিবে। আমি আগে দেখি কি অবস্থা। ঠিক আছে, জি ম্যাম। তো ঠিক আছে, মানে কালকে ক্লাস না হলেও অরিড হওয়ার কিছু নাই। আমি তো অনলাইনে নিয়েই নিব, বা ফেস টু ফেস পরে যখন সুযোগ পাই তখন নিয়ে নিব, সমস্যা নেই। জি ম্যাম। ঠিক আছে, রাখছি তাহলে আজকে। ওকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফিজ। আল্লাহ।